নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন আর্থার পোর্গেসের লেখা নো কিলার হ্যাজ উইংস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1961 সালে। আজকের গল্পটিও একটি লক রুম মিস্ট্রি। আজকের গল্পে দেখা যাচ্ছে একজন বৃদ্ধের খুন হয়েছে তারই নিজস্ব প্রাইভেট বিচে। বালিতে শুধুমাত্র দুজনের পায়ের ছাপ। একজন হলো সেই বৃদ্ধ আর অন্যজন হলো তার ভাই। বৃদ্ধকে খুন করা হয়েছে মাথায় লাঠির বাড়ি মেরে। এবার এরকম অবস্থায় পুলিশ কাকে খুনি হিসেবে ধরবে? অবশ্যই সেই দ্বিতীয় ব্যক্তিটিকে, কারণ প্রথম সন্দেহটা তার দিকেই যাবে। যাই হোক, আজকের এই কাহিনীটি মূলত এটা বোঝা নিয়ে নয় যে খুনটা কে করেছে। এখানে যেটা বোঝার তা হলো খুনি খুনটা কিভাবে করলো। বেশিরভাগ লক রুম মিস্ট্রিগুলো এই বিষয়টার উপরেই জোর দেয়। গল্পটা মন দিয়ে শুনুন এবং সূত্রগুলো মাথায় রেখে বের করার চেষ্টা করুন খুনি কিভাবে খুনটা করল। দেখুন গল্পের গোয়েন্দার আগে আপনি সেটা ধরে ফেলতে পারেন কিনা, কারণ আমি সেটা পারিনি। তবে যদি আমি এখানে একটা হিন্ট দিই তাহলে নিঃসন্দেহে আপনি সেটা ধরে ফেলবেন। তাই বলছি না, গল্প শেষ হতে হতে সেটা আপনি নিজেই বুঝে যাবেন। আসলে লকরুম মিস্ট্রি অথবা ইম্পসিবল ক্রাইম তখনই ভালো লাগে যখন খুনির পদ্ধতিটা আমরা ধরতে পারি না। এই গল্পগুলোতে সমস্ত সূত্র আপনাদের সামনে দিয়ে দেওয়া থাকবে, শুধু আপনাকে ভেবে বার করতে হবে আসল কায়দাটা কি। চলুন তবে এবার শুরু করা যাক আজকের গল্প নো কিলার হ্যাজ উইংস। লিউটেন্যান্ট এডার প্রায় 6 মাস যাবৎ, মানে যখন তার সাথে সার্কেল ইন দ্য ডাস্ট কেসটায় কাজ করেছিলাম, তারপর আর আমার থেকে সাহায্য চাননি। কিন্তু এই শহরে যে কোনো মুহূর্তে অঘটন ঘটাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। আমি গোয়েন্দাগিরি করতে পছন্দ করি, তাই সেটা আমার কাছে তেমন বড় বিষয় নয়। কিন্তু এইবার যা হলো সেটা ঠিক খুন কে করেছে সেই বিষয় নয়, বরঞ্চ বলা ভালো খুনটা কিভাবে হলো সেটা নিয়েই ছিল। লিউটেন্যান্ট এডার প্রায় সবসময় আমার সাহায্য চেয়ে থাকেন, কারণ এই জায়গায় আমি হলাম প্রধান ফরেন্সিক এক্সপার্ট, পাস্তিউর হাসপাতালের চিফ প্যাথোলজিস্ট, যে কিনা সমগ্র রাজ্যের হয়ে কাজ করে চলেছে। বেশিরভাগ লোক আমার উপরেই বেশি বিশ্বাস রাখে। তাদের স্থানীয় করোনাররা তাদের কাজে তেমন পারদর্শী নয়। সুতরাং যখন তাদের প্রয়োজন হয় বিশ্বাসযোগ্য ময়নাতদন্তের, বিশেষ করে যে কেসগুলো অন্যরা এড়িয়ে যায়, যেমন কাউকে 1 মাস যাবৎ মাটিতে পুঁতে রাখা হয়েছিল, তখন আমার ডাক পড়ে। তারা আমায় ডাকে ডক্টর জোয়েল হফম্যান বলে। গত মঙ্গলবার আমি কিছু প্যারাসাইট নিয়ে কাজবাজ করছিলাম। তখন সেই শান্তিপূর্ণ মুহূর্তে ব্যাঘাত ঘটালেন লিউটেন্যান্ট এডার। তিনি তার সাথে একজন মেয়েকে সঙ্গে নিয়ে ঢুকে আসলেন আমার ল্যাবে। যদিও আমি এডারকে এর আগে দেখেছি, কিন্তু তার সাথে এমন কোনো মেয়েকে দেখেছি বলে তো মনে পড়ছে না। প্রথমে একজন পুরুষ হিসেবে এবং তারপর একজন প্যাথোলজিস্ট হিসেবে আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করলাম। ছোটখাটো উচ্চতা এবং চাপা গায়ের রং মেয়েটার। এডারকে দেখে একই সাথে ক্রুদ্ধ এবং লজ্জিত মনে হলো। এ হলো আমার ভাইজি ডায়না, বললেন তিনি। তুমি নিশ্চয়ই ওর কথা আমার মুখে শুনেছ। আমি মেয়েটার দিকে তাকিয়ে হাসলাম। মেয়েটা তার বড় বড় ধূসর চোখ দুটো নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র আপনি এখন আমার সাহায্য করতে পারবেন। কিছু একটা ভুল হয়েছে। ল্যারি এরকম কাজটা করতেই পারে না। ল্যারি হলো ওর হবু স্বামী, বললেন এডার। প্রথম ধারায় খুনের অপরাধে তাকে আমি গ্রেফতার করেছি। উনি যেন হাসার চেষ্টা করেও পারলেন না। আমাকে করতেই হতো, কিন্তু এই মেয়েটা বিশ্বাস করে ছেলেটা নিরীহ। আমি ডায়নাকে তোমার কাজের বিষয়ে বলেছি এবং এখন সে চায় তুমি একটা চমৎকার করে দেখাও। সোজা কথায় ডায়না চায় তুমি আমার সোজাসাপটা কেসটাকে চ্যালেঞ্জ জানাও। ধন্যবাদ, কিন্তু আমি চমৎকার দেখাই বুধবার আর শুক্রবারে। আজ তো মঙ্গলবার। ঠিক আছে, তুমি চাইলে কালকে সলভ করতে পারো কেসটা, বললেন এডার। হালকা হেসে চেষ্টা করলে তার ভাইজিকে খানিক সান্ত্বনা দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত তা কাজ করল না। দেখো, আমি প্রায় নিশ্চিত যে কাজটা ছেলেটাই করেছে। প্রত্যেকটা তথ্য তার দিকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ডায়না সেটা মানতে চায় না। আর সত্যি বলতে গেলে
আমারও ল্যারিকে দেখে মনে হয় না সে টাকার জন্য একটা বুড়ো মানুষের খুন করবে। সে তাড়াতাড়ি রেগে যায়, কিন্তু তাই বলে সে উন্মাদের মতো আচরণ করে। তবে মানুষকে চেনাটাও বড় কঠিন বিষয়, তাই বলা যায় না কে কখন খুনি হয়ে দাঁড়াবে। তোমার কেন মনে হয় সে নিরীহ? আমি ডায়নাকে জিজ্ঞেস করলাম। সে নিজের কথাতেই অক্ষত রইল, যেটা দেখে আমি বেশ প্রভাবিত হলাম। আমি সেরম মেয়েই পছন্দ করি যারা নিজের কাছের মানুষগুলোর উপর বিশ্বাস রাখে, আমি জানি সে এরমটা করতে পারে না, বলল সে। বিশেষত একজন বুড়ো মানুষের ক্ষেত্রে। সে নিজের বয়সী ছেলেদের সাথে মারপিট করতে পারে, তবে অতটুকুই। আপনার কি মনে হয় আমি এমন কাউকে বিয়ে করতে চাইবো যে খুন করতে পারে? আমি এটারের দিকে তাকালাম। হয়তো আমাদের দুজনের মুখেই একটা শক্ত ভাব ফুটে উঠেছিল, কারণ মেয়েটার মধ্যে ক্রোধ দেখতে পেলাম। তোমরা ছেলেরা প্রমাণ ছাড়া কিছুই বোঝো না, কিন্তু আমি ল্যারিকে চিনি। লিউটেন্যান্ট নিজেও বিবাহিত, তাই উনি মেয়েদের বিষয়ে ভালো জানেন। কিন্তু এরকম কারণ শুনে এবং মেয়েটার চোখে বিশ্বাস দেখেও উনি যেন সংকুচিত হয়ে গেলেন। তাই আমি বললাম, আচ্ছা আপনি আমায় পুরো ঘটনাটা আগে বলুন, তারপর প্রমাণ করা যাবে কে দোষী। ঠিক কথা, বললেন এডার। তিনি থিওরি বানানো বা সমবেদনা দেখানোর থেকে প্রমাণ জোগাড় করাটাই ভালো মতো করতে পারে। আমি বাজি ধরে বলতে পারি ডায়না এবং সেই সাথে ওনার বউ বেশ সময় যাবৎ তাকে বিরক্ত করেছে। তার মানে এই নয় যে উনি নির্দয়। আমি এমন পুলিশ খুবই কমই দেখেছি যারা নিজেদের পরিবারকে খুশি করার জন্যে কোনো কেস হাতে নিয়েছে, কিন্তু উনি আজ এখানে এসেছেন ওনার ভাইজির জন্যে। তিনি বললেন, যিনি খুন হয়েছে তার নাম কর্নেল ম্যাকাবে, একজন অবসরপ্রাপ্ত অফিসার। বয়স 62 বছর হয়েছিল। গতকাল 7 সকালে তিনি তার প্রাইভেট বিচে গিয়েছিলেন তার কুকুরটাকে নিয়ে। কিছুক্ষণ সাঁতার কাটার পর উনি বালির ওপর চাদর পেতে শুয়ে পড়েন, আর ঠিক এমন সময় একজন তার দিকে লাঠি হাতে অগ্রসর হয় এবং সেটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে খুলিটা ফাটিয়ে দেয়। আর যতটা বোঝা যাচ্ছে খুনি হলো ল্যারি চ্যানি, 24 বছর বয়সী কর্নেলের একজন ভাইপো, যে ওনার সাথে ওই একই বাড়িতে থাকতো। আর খুন করার মোটিভ টাকা পয়সা। ম্যাকাবের প্রচুর টাকা ছিল, আর ল্যারি ওনার উত্তরাধিকারীদের মধ্যে একজন। এই বয়সে $50,000 মতো টাকা খুব একটা কম টাকা নয়। ল্যারি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, সে জীবন বাঁচাতে চায়। তাছাড়া তার টাকার প্রয়োজনও নেই। ওর কাকাবাবু ওকে পড়াশোনার খরচ এমনিতেই দিতেন। হ্যাঁ, এই কথাটাও ঠিক, বললেন এডার। কিন্তু চট জলদি বড়লোক হওয়ার ইচ্ছাটা কিছু সম্ভাব্য ডাক্তারকেও লোভী করে তোলে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে ল্যারি খুনটা করেছে? আমি বললাম, সে প্রমাণ রেখে গেছে। সেগুলো এতটাই পরিষ্কার যে তুমি সেগুলোকে সূত্র বলেও গণ্য করতে পারবে না। দাঁড়াও, তোমার স্কেচটা দেখাই। এবার তিনি তার নিজের ব্যাগ থেকে একটা ড্রয়িং বের করলেন। সেখানে আঁকা রয়েছে একটা দেহ যেটা বিচের উপর পড়ে আছে, এবং বালিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেটা কর্নেল ম্যাকাবে এবং খুনির দ্বারা হয়েছে। বালি এর আগে সমান ছিল, বললেন এডার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্নেলের পায়ের ছাপ সিঁড়ি বেয়ে জলের দিকে গিয়েছে, তারপর সেটা ফিরে এসেছে চাদর বিছানো জায়গাটায়। তারপর রয়েছে ল্যারির পায়ের ছাপ, যেটা একইভাবে সিঁড়ি দিয়ে এসে আবার ফিরে গিয়েছে। আর অন্য যে পায়ের ছাপ রয়েছে সেটা হলো কুকুরটার। এই ছাপ চারপাশ জুড়েই রয়েছে। এই বিচে আসার রাস্তা হলো দুটো, ঘরের মধ্যে দিয়ে অথবা সমুদ্র দিয়ে। অন্য কোনো ধার দিয়ে আসবার সম্ভাবনা নেই, কারণ সেখানে ধার বরাবর খাড়ি রয়েছে। এতটা প্রাইভেসির জন্যই জায়গাটার দাম $2 লক্ষ। তো এই সমস্ত কিছু বিবেচনা করলে স্পষ্ট বোঝা যায় যে সেখানে শুধুমাত্র ল্যারি গিয়েছিল। আশা করি আপনি সমস্ত পায়ের ছাপ পরীক্ষা করে দেখেছেন। নিশ্চয়ই, যদিও সেসবের দরকার ছিল না। ল্যারি নিজেই স্বীকার করেছে সে 7:30টার দিকে তার কাকার সাথে দেখা করতে গিয়েছিল, যখন পরিবারের সকলে ঘুমে আচ্ছন্ন। সে এটাও বলেছে যে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এটা যদিও প্রথমবার ছিল না। আসলে ওর কাকা চাননি যে ল্যারি ডায়নার মতো একজন মেয়েকে বিয়ে করুক, কারণ মেয়েটা তেমন বড় লোক নয়। একজন সৎ পুলিশ অফিসার হওয়ার দরুন এইটারের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে। বুড়ো বিশ্বাস করতেন যে মূর্খরা ভালোবেসে বিয়ে করে। তার মতে ভালোবাসা হলো তরুণ ছেলে মেয়েদের এক প্রকার বোকামি। তিনি বলতেন গরিব মেয়ে বা বড়লোক মেয়ের প্রেমে পড়া দুটোই সহজ ব্যাপার।
তিনি তার নিজের ভাগ্য করেছেন একজন বড়লোকী ঘরের মেয়েকে বিয়ে করে। সৌন্দর্যে তিনি বিশ্বাস রাখতেন না, কিন্তু সমস্যা যেটা তৈরি হলো, এই ছেলেটার কাছে এর ফলে খুন করার আরো একটা মোটিভ এসে গেল। কর্নেল একবার রেগে মেগে এটাও বলেছিলেন, যদি সে ডায়নাকে বিয়ে করে তাহলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে, ফলে মেডিকেল স্কুলটাও ছাড়তে হবে তাকে। বেশ গুরুতর। আর অস্ত্রটার বিষয় কি হলো? যেহেতু ম্যাকআপের মাথা ফেটে গিয়েছিল, তাই লাঠি জাতীয় কিছুর খোঁজ করছিলাম। সেটা দেহের কাছে ছিল না, তাই ভাবছিলাম ল্যারি সেটা হয়তো কোথাও ফেলে দিয়েছে। যদিও ঘরের মধ্যে সেটা পাবো বলে আশা করিনি, কিন্তু সেটা পেলাম, তাও আবার ল্যারির আলমারিতে। সেটা ছিল ল্যারির হাঁটার লাঠি। সেটার হাতলের দিকটা বেশ ভারী, সেটা খুবই অযত্ন সহকারে মোছা হয়েছে। তখনও ওর উপর রক্তের দাগ লেগেছিল। এবার বলো, এরম ভাবে খুন করাটা বোকার মতো কাজ নয় কি? সে এই কাজটা করেনি। তোমার কি মনে হয় না বিষয়টা বড্ড সহজ দেখাচ্ছে চোখে? এডার মুখ বেঁকালেন। সেটা নিয়ে আমিও ভেবেছি, বললেন তিনি। আর একদিক থেকে আমিও এতে একমত। তবে যদি না সে ইচ্ছাকৃত আমাদের ভুল দিকে নির্দেশ করার জন্য এটা করে থাকে, যাতে আমরা বিশ্বাস করি যে ওকে ফাঁসানো হয়েছে। আমি আগেই বলেছি যে ল্যারি হলো বদ মেজাজি, কিন্তু সে বোকা নয়। আর একজন গাধাই এমনভাবে সূত্র পিছনে ফেলে যাবে। উনি কথা বলাকালীন আমি চিত্রটাকে ভালো করে দেখছিলাম। এবার আমি বললাম, এটা একদিন হবারই ছিল। আমিও হয়তো জানতাম। কোনটা? লিউটেন্যান্ট জানতে চাইলেন। বলছি, যদি ল্যারি সত্যিই নিরীহ হয়, তাহলে আপনার সামনে যেটা পড়ে থাকবে সেটা হলো গল্পের মতো এক লক রুম মার্ডার কেস। মানে অনেকটা ওই রকমই। বালিতে পাওয়া পায়ের ছাপ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা ছাড়া আর কেউ সেখানে পা রাখেনি। আপনি কি নিশ্চিত লোকটার মৃত্যু লাঠির আঘাতের ফলেই হয়েছে? এখনো না, তবে সেই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু ময়না তদন্ত এখনো হয়নি, আর ওই লাঠিটাও পরীক্ষায় পাঠানো হয়নি। এখনো অবধি আমরা যা যা করেছি তা হলো ফিঙ্গারপ্রিন্ট আর পায়ের ছাপ জোগাড় করা। সেগুলো সব ল্যারি আর কর্নেলের। বাকি বোঝার কাজ তোমার। তবে লোকটার মাথাটা খুব খারাপভাবে দুমড়ে ছিল। যদি অন্য কিছু দিয়ে মারা হয়ে থাকে, তাহলে সেই আঘাতে মারাত্মক জোর ছিল, যেটার কোনো মানেই থাকে না। যাই হোক, মৃতদেহটা মর্গে রাখা আছে। আমি সেটা এখানে এনে দেব, আর লাঠিটা আমি পরে এসে তোমায় দিয়ে যাব। এবারও কি ডক্টর কার্জিনকে বাদ দেবো আমরা? ডক্টর কার্জিন হলেন করোনার একজন বুড়ো লোক, যে বোধহয় বাজারে কসাইয়ের কাজ করতে বেশি পছন্দ করত। সেটা করতেই হবে যদি আমরা কাজে অগ্রসর করতে চাই। আর এই কাজে তোমার যা দক্ষতা, তাতে এই কাজটা আমি অফিসিয়ালি করার অধিকার রাখি। ঠিক আছে, আমি সম্মতি জানালাম। যদিও আমি খুব বেশি উত্তেজিত হইনি, কারণ যা দেখা যাচ্ছে ছেলেটাই আসল অপরাধী। বেশিরভাগ খুনই খুব একটা পরিকল্পনা করে খুন করে না, মাঝে একগাদা ভুল করে থাকে। যখন কেউ খুব বেশি অতিষ্ঠ হয়ে পড়ে, তখন সে খুন করে। তারা সেই সময় ধীর স্থির একেবারেই থাকে না। দেহটা হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে আমি ময়নাতদন্ত শুরু করে দেব। তারপর যখন আপনি লাঠিটা নিয়ে আসবেন, তখন পরীক্ষা করে দেখব তাতে লেগে থাকা রক্ত আর চুল মৃত মানুষটির কিনা। আর এই সময়টা আপনি সাধারণ তথ্য যেসব দরকার সেগুলো এবং সন্দেহভাজনদের নাম জোগাড় করে রাখুন, যেমন তাদের বর্ণনা এবং তারা কি ধরনের মানুষ, যেমনটা আপনি হামেশাই করে থাকেন। কাজটা আপনার চেয়ে ভালো আর কেউ করতে পারেও না। এডার বললেন, ওই বাড়িতে আরো 4 জন সম্ভাব্য উত্তরাধিকারী রয়েছে, এবং তাদের কেউই কর্নেলকে ভালো চোখে দেখতো না। যাই হোক, আমি ভেবেও পাচ্ছি না কিভাবে খুনি সেখানে কোনো চিহ্ন না রেখে পালালো, যদি না সে উঠতে পারে কিংবা টেলিপোর্ট করতে পারে। ডায়না আবার বলল, ল্যারি এটা করেনি। আমার কথা বিশ্বাস রাখুন। আপনি এখন আমাদের একমাত্র ভরসা, তাই দয়া করে সত্যিটা খুঁজে বের করুন। আমি খানিক সতর্কতার সুরেই বললাম, আমি কিন্তু কারো পক্ষে নই। কি হবে যদি আমার তদন্ত এমন কিছু খুঁজে বের করে যেটা ল্যারির পক্ষে আরো বেশি বিপজ্জনক? হয়তো এই কাজটা আপনাদের কার্জিনকে দেওয়া উচিত। সে হয়তো কেসটাকে এমন গুলিয়ে দিতে পারে যার ফলে জিউরিরা হয়তো ভ্যাবাচাকা খেয়ে যাবে। ডায়নাকে সুনিশ্চিত দেখালো, ল্যারির পরিস্থিতি এর চেয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা নেই। সে কোনটা করেনি এবং পোক্ত নজির সেটা প্রমাণ করে দেবে। এটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, শুনলে তোর কথা আমারও মনে হয় এখানে হারাবার মতো তেমন কিছু নেই। তারপর যত্ন সহকারে তিনি তার ভাইজিকে দরজার দিকে নিয়ে গেলেন। আমি দেহটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আর যদি কোনো কাজ না থাকে হাতে, তাহলে পরে আমি আসবো লাঠিটা নিয়ে।
তারপর সান্ত্বনার ভঙ্গিতে মেয়েটার কাঁধে দুটো চাপড় মেরে বেরিয়ে গেলেন দুজনে। ডায়নাকে যেতে দেখে আমি মনে মনে ভাবলাম, ল্যারি এই মেয়েটাকে বেছে নিয়ে বুদ্ধিমানের মতো কাজ করেছে, ফলে তার খুন করার প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। তারপর বুঝলাম আমার যুক্তিটা মেয়েটার থেকেও খারাপ, তাই আমি আবার নিজের কাজে ফিরে গেলাম। দেহটা এসে পৌঁছালো 1.5 ঘন্টা বাদে। যেহেতু আমাদের এলাকাটা তখন নিস্তব্ধ ছিল, তাই আমি আমার পরীক্ষার সাথে সাথে শুরু করতে পারলাম। আমি মাথার দিক থেকে শুরু করলাম, এবং যেমনটা এটার বলেছিলেন, মাথার খুলি ফেটে লোকটা মারা গিয়েছে। সেটা ছাড়া তার বাকি শরীর একেবারে সতেজ। সে সম্ভবত 100 বছর বয়স অবধি বেঁচে থাকতে পারত। যদিও তখন টিস্যু এবং টক্সিন নিয়ে পরীক্ষা করা বাকি ছিল, কিন্তু আমার মনে হলো সেসবের খুব একটা দরকার নেই। আমি নিশ্চিত মাথার আঘাতটা খুবই মারাত্মক ছিল। এই পরীক্ষা শেষ হওয়ার পর দেখলাম এডার এসে ঢুকেছেন ঘরে। তিনি কাটাছেঁড়া করা দেহটার দিকে ভুল করেও তাকালেন না। যদিও ততক্ষণে আমি সবকিছু আগের জায়গায় বসিয়ে দিয়েছি। তার 1 মিনিট পর আমার কাজ শেষ হয়ে গেল এবং সেই দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এডার এবার কাছে এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, তাহলে ওনার মৃত্যু নিশ্চিতভাবে মাথায় আঘাত লাগার ফলেই হয়েছে। এবার লাঠিটা দেখা যাক। তিনি লাঠিটা আমার হাতে দিলেন। সেই লাঠির ভারী দিকটার শেষ প্রান্তে প্লাস্টিকের আবরণী করা। লাঠিটা লম্বায় 38 ইঞ্চি। যদিও এরকম ডিম্বাকৃতি হ্যান্ডেল দিয়ে আঘাত করে মাথা ফাটানো যাবে, সেই বিষয়ে আমার খানিক সন্দেহ রয়েছে। সেটা হোক আর নাই হোক, তবুও যাচাই করতেই হবে। রক্ত পরীক্ষাটা খুব দ্রুত এবং সহজে হয়ে গেল। শুধু রক্তের নমুনাগুলো মিলিয়ে দেখেই কাজ হয়ে গেল। চুল নিয়ে সেটা মাইক্রোস্কোপে দেখতে তেমন সময় লাগলো না। ফলাফল দেখে আমি দীর্ঘশ্বাস ফেলি এবং এডারকে গম্ভীর দেখায়। তিনি এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। একদিকে তার হাতে এমন একটা কেস যেখানে সমস্ত তথ্য এবং প্রমাণ সব তার সামনে পড়ে রয়েছে। অন্যদিকে তার ভাইজি ডায়না, তার সবচেয়ে পছন্দের একজন, যে কিনা নিজের কাছের মানুষটিকে হারাতে চলেছে। হয় তার মৃত্যুদণ্ড হবে কিংবা সারা জীবনের কারাবাস। ফলে লিউটেন্যান্ট ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমরা অন্য কোনো সন্দেহভাজনকে খুঁজে বের করছি। আম সরি, বললাম আমি। এতে কোনো কাজ হলো না। ম্যাকাবের মৃত্যু এই লাঠি দিয়েই করা হয়েছে, সেই ব্যাপারে আমি নিশ্চিত। আর আমি সেটা শপথ খেয়ে বলতেও পারি। আমিও অন্য কিছু আশা করছিলাম না, হতাশার সুরে বললেন তিনি। শুধু ডায়নার জন্যই অন্য কিছুর আশা করছিলাম। যাই হোক, এই হলো ওই বাড়ির বাকিদের বিষয়ে সমস্ত তথ্য। কাল এটা দেখো, হয়তো কিছু মাথায় আসতেও পারে। তুমি এর থেকেও কঠিন কেস আগে সলভ করেছো, তবে আমাকে মানতেই হচ্ছে এটা এমন একটা কেস যেটাই আমার সব থেকে বেশি মাথা খাটাতে হচ্ছে। সত্যি বলতে গেলে সন্দেহভাজন খোঁজার চেয়ে আমাদের বেশি মন দেওয়া উচিত খুনটা কিভাবে করা হয়েছে। একটা খুন, একটা সুনিশ্চিত খুনি। তাই বেশি নাম নিয়ে এসে এটাকে জটিল বানিয়ে কি লাভ? আমিও জানি না। ধরা যাক ল্যারি খুনটা করেন, এবং তারপর ভাবা যাক অন্য কেউ কিভাবে খুনটা করতে পারে। বেশ, এখন আমার দরকার আরো 1 মাস এবং চিন্তা শক্তি দ্বিগুণ করা। কিন্তু চিফ, আমি অবশ্যই চেষ্টা করে দেখব। ক্লান্ত ভঙ্গিতে এডার চলে গেলেন। খুনটা হবার পর থেকে তিনি বোধহয় ঠিকমতো ঘুমাচ্ছেন না। তখন প্রায় রাত 11টা বাজে, কিন্তু আমার নিজেকে বেশ সতেজ মনে হলো। তাই আমি পারিবারিক দলিলপত্রটা খুলে বসলাম। এডার বেশ গুছিয়ে সবকিছু জোগাড় করেছে, ফলে আমি খুব সহজে ম্যাকাবের পরিবারটাকে কল্পনা করতে পারছিলাম। মোট 5 জন রয়েছে। ভাইপো ল্যারি, যার বয়স 24 বছর। 2 ছেলে, হ্যারি এবং ওয়ালেস, বয়স 32 ও 39 বছর। তারপর কর্নেলের ভাই ওয়েন, বয়স 57 বছর, এবং সবশেষে খুড়তুতো ভাই গর্ডন হুইলার, যার বয়স 28 বছর। আর ঘরদোর পরিষ্কারের জন্য রয়েছে এক বয়স্ক দম্পতি। যখন কথা আসে কর্নেলের মৃত্যুর দিকে, তখন শুধুমাত্র চাকর 2 জন ছাড়া বাকি সবারই মোটিভ রয়েছে। সকলের একটাই মোটিভ, টাকা। কর্নেল ম্যাকাবে বেশ ধনী ব্যক্তি ছিলেন। কোটি টাকার সম্পত্তি ছিল তার, যেটা উনি তার স্ত্রীর থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কর্নেল উইলে তেমন কোনো গোপনীয়তা ছিল না। তার 2 ছেলে পাবে $2 লাখ করে, ভাই পাবে $1.5 লাখ, ল্যারি $50,000 এবং খুড়তুতো ভাই পাবে
$30,000, পুরোটাই ট্যাক্স ফ্রি। চাকরদের বছরে কিছু টাকা দেওয়া হবে, আর বাকি যা থাকবে সেসব চলে যাবে স্থানীয় মিউজিয়ামে। তার রাখা সমস্ত কালেকশন সেখানেই যাবে। কর্নেল নিজেকে মিলিটারি এক্সপার্ট বলে গণ্য করতেন। তিনি তার একটা ঘর ভরে রেখেছিলেন মধ্যযুগীয় অস্ত্র এবং বর্মে। তার খুড়তুতো ভাই অর্থাৎ গর্ডন এইসব জিনিসপত্র দেখাশোনার দায়িত্বে ছিল, সেগুলো ঝাড়পোছ করার কাজ করত সে। কর্নেলের যে ঐতিহাসিক অস্ত্রে আগ্রহ ছিল সেটা বোঝাই যাচ্ছে। তার কালেকশনে রয়েছে বর্ম, তলোয়ার, বল্লম, ছুরি এবং ক্রসবো। শুধু যেটা নেই সেটা হলো একটা ঘোড়া। মৃত কর্নেল মাঝে মধ্যে দাদাগিরি করতেন, কিন্তু তিনি মানুষ খারাপ ছিলেন না। এমন কোনো প্রমাণ নেই যে উনি অন্যের কাছে নাক গলাতেন বলে। আর তাকে ঘৃণা করার মতো কোনো কারণও অন্যদের কাছে ছিল না। আমি যতটা বুঝলাম, মোটিভ শুধুমাত্র টাকাই হতে পারে। কর্নেল টাকা পয়সা চেপে রাখতেন, তবে প্রত্যেকেই তাদের হাত খরচা পেত। কিন্তু সত্যি বলতে গেলে মোটিভটা এখানে বড় সমস্যা নয়। আমার মূল কাজ হলো যেটা আমি এডারকে বলেছিলাম সেটা। যদি ল্যারি কর্নেলকে খুন না করে থাকে তাহলে এটা হলো কিভাবে? বুঝতে হবে কে অপেক্ষা করছিল, এবং সেটা বুঝতে গেলে আগে তার পদ্ধতিটা বুঝতে হবে। আমি আবার সেই চিত্র এবং ছবিগুলো দেখলাম। ঠিক করলাম এবার ব্রেইন স্টর্মিং চেষ্টা করব। সেটা এমন এক টেকনিক যেখানে তুমি তোমার কল্পনাকে দিক বিদিক ঘুরতে দেবে নিত্য নতুন ধারণা খোঁজার উদ্দেশ্যে। এইভাবে আমিও কিছু অদ্ভুত থিওরি জোগাড় করলাম। তার মধ্যে একটা হলো, খুনি এমন কিছু পড়েছিল যেটার সাহায্যে সে বালির মধ্যে কুকুরের মতো পায়ের ছাপ রেখে এগিয়েছিল। কিন্তু এখানে সমস্যাটা হলো যে ছাপগুলো খুব একটা গভীর নয়। একটা কুকুরের সাধারণ ওজন 60 পাউন্ডের মতো হয় যে 4 পায়ে হাঁটে। সেই ছাপ 160 পাউন্ডের মানুষের হলে তার গভীরতা আরো বেশি হবার কথা। তাও আমি চাইছিলাম এটার যেন পায়ের ছাপের বাস্তব মাপটা নিয়ে আসুক, কারণ আমি তখন মরিয়া হয়েছিলাম রহস্যটা সমাধান করার জন্য। কিন্তু এই সমাধানটা আমারও ঠিক মনে ধরল না। তাই আমি আবার অন্য একটা ধারণা নিয়ে পড়লাম, যেটা আমার মধ্যে খানিক আশার সঞ্চার করলো। খুনি যদি জল থেকে এসে থাকে, এডারের তথ্য বলছে বাড়ির সকলেই সাঁতারে পারদর্শী, সুতরাং তাদের মধ্যে ডুবুরিও থাকতে পারে। খুনি যদি জল থেকে উঠে আসে কিছু যন্ত্রপাতি কিংবা না নিয়েই হোক, কর্নেলকে এসে খুন করলো এবং ফিরে গেল একইভাবে, তাহলে তখন কি তার ফেলে যাওয়া পদচিহ্ন থেকে যাবে, নাকি সেটা জোয়ারের জলে মুছে যাবে? এখানে একটা যুক্তিযুক্ত সম্ভাবনা রয়েছে। আমার সত্যি ইচ্ছা হচ্ছিল তখনই এডারকে ফোন করার, কিন্তু যথারীতি মাঝরাত হয়ে গিয়েছে এবং আমি জানি তিনি ক্লান্ত। ঠিক করলাম বুধবার অবধি অপেক্ষা করব। তাই আমি ফিরে গেলাম বাড়ি এবং শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি লিউটেন্যান্ট এডারকে ফোন করলাম এবং নিজের থিওরির বিষয়ে তাকে জানালাম। কুকুরের মতো করে হেঁটে আসার বিষয়টা দুর্ভাগ্যবশত যাচ্ছে তাই ছিল। দ্বিতীয় আইডিয়াটা অর্থাৎ জল থেকে কারো উঠে আসা, সেটা লিউটেন্যান্টকে উৎসাহিত করল। শুধু প্রশ্ন হলো প্রাইভেট বিচে কি সেটা করা সম্ভব আছে? সেটা যাচাই করতে আমরা ঠিক করলাম স্যামি আমেসের সাথে কথা বলব। সে এখানকার স্পোর্ট এডিটর, জলের বিষয়ে তার ভালো ধারণা রয়েছে। এডার তাকে ফোন লাগালেন এবং আমি তাদের কথোপকথন শুনলাম। আমেসের কথা একেবারে স্পষ্ট। বছরের এই সময়ে কোস্টের কাছে সাঁতার কাটা মানে নিজের কপালে মৃত্যু ডেকে আনা। সেখানের জলের গভীরে যা চাপ পড়বে সেটায় বাঁচতে পারা একেবারে অসম্ভব, এমনকি অভিজ্ঞ সাঁতারুরাও পারবে না। এই খবরটা ছিল আমাদের জন্য হতাশাজনক। আমরা তারপর ইয়ট ক্লাবে ফোন করি। জোয়ার আসলেও সেখানে পায়ের ছাপ থেকে যাবে, পুরোপুরি মুছবে না। এই দুটো থিওরি মাথায় আনতে কাল ঘাম ছুটে গিয়েছিল। আর এখন আমাকে তৃতীয় আর এক থিওরি ভাবতে হবে। সেটা বাকিগুলোর তুলনায় ভালো হতে হবে, অর্থাৎ আমাকে সেই বাড়িতে যেতে হবে। তাই আমি লিউটেন্যান্টকে সেখানে আমায় নিয়ে যেতে বললাম। জায়গাটা ভারী চিত্তাকর্ষক। বিশাল প্রশস্ত দোতলা মেনশন, যার পিছন দিকে পাথরের তৈরি সিঁড়ি 60 ফুট নিচে সোজা চলে যাচ্ছে প্রাইভেট বিচের দিকে। বিচটার 3 ধারে ছোট ছোট পাহাড় অবস্থান করছে এবং তার চতুর্ধারে সমুদ্র অবস্থান করছে। আমি পরিবারের মানুষগুলোর চারিত্রিক বিষয় আর যাচ্ছি না, কারণ সেসবের প্রয়োজনও নেই।
বাড়ির প্রতিটা লোক বেশ স্বাস্থ্যবান এবং অ্যাথলেটিক। তাদের প্রত্যেকেই ল্যারির জন্য দুঃখিত দেখালো, কিন্তু তারা প্রত্যেকেই নিশ্চিত যে সেই আসল দোষী। মধ্যযুগীয় অস্ত্রগুলোও বেশ আকর্ষণীয়। দেওয়াল জুড়ে রয়েছে ছুরি, কুঠারি, শুল, ক্রসবো এবং আরও অনেক অস্ত্র। সেখানে বেশ কিছু পুতুল রয়েছে যাদের শরীরে বর্ম পরিয়ে রাখা, চকচক করছে সেসব। হুইলার, মানে যে তাদের পারিবারিক মিউজিয়ামের দেখাশোনা করে, সে এই কালেকশনের প্রতি অত্যন্ত গর্বিত। সে এখন এসব বিষয়ে দক্ষ হয়ে উঠেছে। হুইলার বেশ উৎসাহের সাথে আমাদের সেই সব অস্ত্রের ব্যবহার দেখাচ্ছিল, ঠিক একজন অভিজ্ঞের মতো। তবে এসবের কিছুই রহস্য সমাধানের কাজে আসছিল না। যদি ল্যারি খুনটা না করে থাকে তবে। আমার এখন বেশ মন খারাপ হচ্ছিল। হয়তো জন ডিকসন কার কিছু একটা তৈরি করে সমাধান তার কোনো গল্পে খুঁজে বের করতে পারতে, কিন্তু বিষয়টা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। আমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম এবং ল্যারিকেই খুনি হিসেবে ভেবে ফেলি। তখন আমার মনে পড়ে অন্য কেসগুলোর কথা, যেখানে আমি এবং এডার সম্প্রতি কাজ করেছি। সেই সব পরিস্থিতিতে প্রমাণগুলোর উপর পুনরায় দেখার পর আমাদের এগোতে সাহায্য হয়েছিল। প্লাস আমার ডায়নাকে পছন্দ হয়েছে। যেই তদন্তে তোমার নিজস্ব একটা আগ্রহ থাকে, সেটা অন্যগুলোর থেকে আলাদা হয়। তাই আমি আবার আমার ল্যাবে ফিরে গেলাম। প্রথম যে কাজটা আমি করলাম তা হলো ময়না তদন্ত নিয়ে লেখা নোটগুলো আমি আবার পড়লাম। সেগুলো কোনো পরিবর্তন করলো না। কর্নেলের খুলি ডান কানের নিচ থেকে ফেটেছে। আমি কল্পনা করার চেষ্টা করলাম কিভাবে আঘাতটা করা হয়েছিল। খুনি যদি বুড়ো লোকটা ডান দিকে দাঁড়িয়ে থাকে যখন বুড়ো সমুদ্রের দিকে পা করে শুয়েছিল, এবং খুনি যদি তখন গল্ফের মতো লাঠিটা ঘুরিয়ে শক্ত দিকটা দিয়ে আঘাত করে, তাহলে এরম ক্ষতস্থান হওয়া সম্ভব। পুরোটাই একদম বিশ্বাসযোগ্য এবং কোনো প্রকার প্রশ্নের জায়গা নেই। আমি আবার হতাশ হয়ে বাকি প্রমাণগুলোর দিকে চোখ দিলাম, সেই সাথে লাঠিটার দিকেও। যেমনটা আমি কল্পনা করেছিলাম ঠিক সেইভাবেই লাঠিটা উঁচিয়ে ধরলাম মারার ভঙ্গিতে। আচমকা একটা আশার আলো ফুটে উঠল মনে। রক্ত এবং চুলগুলো ভুল স্থানে লেগে রয়েছে। যদি গল্ফ খেলার মতো কেউ লাঠিটা ঘুরিয়ে আঘাত করে, তাহলে ধারের দিকটায় রক্তের ছাপ লেগে থাকার কথা, কিন্তু সেটা নেই। হ্যান্ডেলের একেবারে মাথার দিকটায় লেগে রয়েছে রক্ত এবং চুল। আমি উত্তেজিত হয়ে আবার পরীক্ষা করলাম। শুধুমাত্র একটা উপায়ে আঘাত করলে এরমটা হওয়া সম্ভব। যদি কেউ সেটা বড়শির মতো করে আঘাত করে, তাহলেই এটা হওয়া সম্ভব। কিন্তু সেটা করা ভারী অস্বাভাবিক এবং প্রায় অসম্ভব। তখন আমার মাথায় নতুন একটা ধারণা এলো। দণ্ডটাকে লাঠির মতো করে ব্যবহার করা হয়নি, সেটাকে বড়শির মতো করে ছোড়া হয়েছে। ফলে হাতলের মাথাটা ছিল সামনে। কিন্তু কিভাবে করলো? কেউ অতদূর থেকে সেটাকে এতটা শক্তি দিয়ে নিখুঁতভাবে ছুটতে পারবে না। দূরত্ব প্রায় 40 ফিট, আর এরকমভাবে ছোড়ার জন্য অসম্ভব গায়ের জোর দরকার, বিশেষ করে মানুষের খুলি ফাটানোর জন্যে। লম্বা লাঠিটার দিকে যখন আমি আবার তাকালাম, তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আমার লেন্স ব্যবহার করে দেখতে পেলাম ধাতুর তৈরির উপরিভাগে দুটো খাঁজ রয়েছে। এই খাঁজ দুটো টান টান করা তারের উপর বসিয়ে দেওয়ার জন্যে একেবারে যথাযথ। তখন আমার মাথায় এলো একটা ক্রসবো। সব কিছু এখন পরিষ্কার হতে শুরু করেছে। তুমি এরকম একটা পাতলা লাঠি সুন্দরভাবে ক্রসবোর মধ্যে বসিয়ে দিতে পারবে। তারপর নিশানা নিয়ে ছুড়লে সেটা দ্রুত গতিতে ছুটে যাবে সামনের দিকে, এবং তার গতিতে এতটা পরিমাণ জোর থাকবে যেটা যে কোনো মানুষের মাথা খুলি ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আমার এই নিখুঁত সমাধানের জন্য আমি এখন একেবারে উত্তেজিত। এখন সব কিছু পরিষ্কার। এই জন্যেই ওখানে কোনো পায়ের ছাপ ছিল না, কারণ খুনিকে সেখানে পা রাখতেই হয়নি। ক্রসবোটা সেই কাজ সহজ করে দিয়েছে, ঠিক রাইফেল চালানোর মতো, এবং 40 ফিট এর জন্য খুবই কম দূরত্ব। খুনি হয়তো জিনিসটা আগেও পরীক্ষা করে দেখেছে। হয়তো এর আসল উদ্দেশ্য ল্যারিকে ফাঁসানো নয়, বরং পরিস্থিতিকে জটিল করে তোলা। তবে এরপরও নিজেকে গালাগাল দিলাম যখন আরও একটা খুঁত ধরা পড়ল মনে। লাঠিটা কিন্তু দেহের কাছে ছিল না। তাহলে খুনি কিভাবে পায়ের ছাপ না রেখে
সেটা নিয়ে এলো। হতে পারে লাঠিটার সাথে সূক্ষ্ম তার জোড়া ছিল, কিন্তু ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে আমার এই আইডিয়া ভুল প্রমাণ হলো। সেরকম কোনো ছাপ বালির উপর দেখা যাচ্ছে না, লাঠি টেনে নিয়ে যাবারও কোনো ছাপ নেই। আমি নিশ্চিত ছিলাম এর যথাযথ কোনো ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে, কারণ বাকি সবকিছু খাপে খাপে মিলে যাচ্ছে। লাঠিটাকে আবার পরীক্ষা করার পর আমি খুঁজে পেলাম লাঠির মাঝখানে কিছু আঁচড়ের দাগ আছে। সেগুলো তেমন গভীর নয়। সেগুলোর মাপ এবং ভালো মতো পর্যবেক্ষণ করার পর বুঝলাম এগুলো একেবারে অন্য ধরনের। বিষয়টা ভারী গোলমেলে, কিন্তু মনে হলো আমি যেন সত্যের কাছাকাছি আরো এগিয়ে যাচ্ছি। তারপর আবার যখন ছবিগুলো দেখলাম, তখন বিষয়টা আমার মাথায় আঘাত করল, যেটা আমার আরো আগেই লক্ষ্য করা উচিত ছিল। আমার থিওরি পরীক্ষা করতে আমি এডারকে গোপনে সেই বিচে আসার অনুরোধ করলাম। সাথে বাড়ির চাকরদের একজনকে আনতে বললাম, সেই সাথে কুকুরটাকেও। আমার এমন কাউকে দরকার ছিল যে কুকুরটাকে চেনে এবং যার কথা কুকুরটা পালন করে থাকে। আর যেহেতু কাজের মহিলাটা ওকে খাবার দাবার দেয়, তাহলে আর কোনো সমস্যা ছিল না। কুকুরটা তাকে চেনে এবং তার আদেশ পালন করে। বিচে এসে আমি এডারকে লাঠিতে সৃষ্টি হওয়া দাগগুলো দেখালাম এবং বললাম ক্রসবো নিয়ে আমার ধারণার কথা, আর এই খাঁজগুলো হয়েছে দাঁতের ফলে, বললাম আমি। কুকুরটা তখন বিচের উপর খুশি মনে দৌড়াচ্ছে। আমরা কাজের মেয়েটাকে বললাম সিঁড়িতে দাঁড়িয়ে লাঠিটা জলের দিকে ছুঁড়ে দিতে। লাঠিটা ছুঁড়ে মহিলা কুকুরটাকে ডাক দিতে সে খুশি মনে লাঠিটা মুখে করে নিয়ে এলো তার কাছে। আমি লিউটেন্যান্টের দিকে তাকিয়ে হাসলাম। এটা পুরো কাহিনী বর্ণনা করে দিচ্ছে। বুড়ো মারা যাবার পর খুনি ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়েছিল যেখানে এখন মহিলা দাঁড়িয়ে আছে। শুধু তাকে যেটা করতে হলো তা হলো কুকুরটাকে ডাক দেওয়া এবং কুকুরটা লাঠি মুখে করে নিয়ে চলে আসে তার কাছে, একটা অবলা সাহায্যকারী। ফলে বালিতে কোনো পায়ের ছাপ রইল না তার। কুকুরটা তাহলে শেষমেশ কর্নেলের কোনো কাজে এলো না, বললেন এডার। উনিকে ধরার পরিবর্তে সে তাকে পালাতে সাহায্য করেছে। কুকুরটাকে দোষ দেওয়া যায় না। পশুরা খুন কি জিনিস সেটা বুঝতে পারে না। সেটার জন্য উন্নত মানের মস্তিষ্কের প্রয়োজন, যারা সেটা আবিষ্কার করেছে তারা। কিন্তু দেখা যাচ্ছে হুইলারই হলো আমাদের খুনি। মধ্যযুগীয় অস্ত্রগুলো চালনা করায় সে পারদর্শী। সে কিন্তু অস্ত্রগুলো দেখানো বা সেই নিয়ে কথা বলা কোনোটাই করেনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমার কথায় বিশ্বাস করছি, এইভাবেই ঘটনাটা ঘটেছিল। এবার আমাদের এটা জিউরির কাছে প্রমাণ করতে হবে। সেটা খুব একটা সহজ হবে না। তার লাগানোর খাঁজ আর দাঁতের আঁচড়ের দাগগুলো ছাড়া তেমন কোনো প্রমাণ নেই যেটা দিয়ে সাধারণ মানুষদের সত্যিটা বোঝানো সম্ভব। হয়তো আমরা এখনো খুব একটা সাহায্য করতে পারিনি ল্যারিকে। ওরমটা ভেবো না। আমি জানি হুইলারকে কিভাবে সাহায্য করতে হবে। আমরা পুরনো পদ্ধতিটা ব্যবহার করব। সে আজ রাতে একটা অচেনা ফোন কল পাবে। কেউ একজন তাকে খুনের ঘটনাটা বর্ণনা করবে, বলবে সে খুনটা হতে দেখেছে এবং পরিবর্তে টাকা চাইবে। যদি হুইলার দোষী হয়ে থাকে, যেই ব্যাপারে আমি নিশ্চিত আছি, তাহলে সে এই লোকটার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠবে। তখন আমরা তাকে সাক্ষী সমেত ধরব। কিন্তু তার আগে আমাদের কাজের মেয়েটার মুখ বন্ধ রাখতে হবে। আর কুকুরটা তো এমনিও কথা বলতে পারে না। এরম ভাবে বলবেন না। যদি কুকুরটা কথা বলতে পারত, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যেত। এডার যেমনটা পরিকল্পনা করেছিলেন, কাজ তেমনটাই ঘটল। কারণটা আমিও বুঝি। খুনি সাধারণত ভয়ের মধ্যেই থাকে এবং তার সবচেয়ে বড় ভয় হলো কোনো প্রত্যক্ষদর্শী। ডায়না জানিয়েছে তার এবং ল্যারির প্রথম সন্তানের নাম আমার নামের উপরেই রাখবে। আমি ইয়ার্কি মেরেই ওদের বলি যে কুকুরটার নামে নামটা রাখতে। কুকুরটা এই খুনে অংশগ্রহণ রেখেছিল বটে, কিন্তু শেষে গিয়ে সে আমাদের কেসটাকে আরো শক্ত করে তুলতে সাহায্য করে।